সারা দেশে একই প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু, নকল ঠেকাতে কড়া নজরদারি। এভারেজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যারা এভারেজ স্টুডেন্ট পড়ছে তারাও পাস করার মতো ভালোই কোশ্চেন আছে। যা পড়াশি তা কিছুই আসে নাই, প্রশ্ন অনেক হার্ড হয়েছে। ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দূর হলো আইনি বাধা। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসি কে এই ডিক্লারেশনগুলি পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। দেশজুড়ে নজরুল বর্ষ পালন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জাতীয় কবি সৃষ্টি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়তে চায় সরকার। আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। সাতক্ষীরায় টিসিবির মোড়কে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ। ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ, খতিয়ে দেখার আশ্বাস ইউএনওর। এগুলো পাউডার, সাবান টাবান যা সব ডুপ্লিকেট, একটা ভালো না। সয়াবিন তেল দেওয়ার কথা, সেখানে সয়াবিন না পাম দিচ্ছে। তেলের একটা কমপ্লেন পেয়েছিলাম, পাম অয়েল বা না কি রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে এবারও আমরা বিভিন্ন জিনিস চেক করে তাদের কাছে পাঠিয়ে দিই। যশোরের সড়ক নির্মাণে অনিয়ম, হাতের টানেই উঠে যাচ্ছে বিটুমিন। মাটির উপরেই পিচ ঢেলে কার্পেটিং এর অভিযোগ। খোয়া দেওয়ার কথা সেই জায়গায় বালি দিয়ে ভরাট করেছে। হাত দিয়ে ধরলে উঠে চলে যাচ্ছে, পিচগুলো ধরে গুঁড়ো করলে হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে। নোয়াখালীতে 6 মাস ধরে বন্ধ সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ। ঝুঁকি বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের, সরবরাহ না থাকায় সংকট। সবাইকে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয়। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবছর একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়া হয় আলাদা প্রশ্নপত্রে। দেশজুড়ে 2,697টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,70,583 জন। শিক্ষা জীবনের শেষ বোর্ড পরীক্ষা সকাল 10টায় সারা দেশে একসাথে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও উপস্থিতি দেখা যায়। সময় মতো কেন্দ্রে প্রবেশের আগে প্রতিটি ছাত্রছাত্রীকেই তল্লাশি করা হয়। ঘড়ির কাঁটায় 10টা বাজার সাথে সাথে শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। নকল প্রতিরোধ এবং অনিয়ম রোধে এবার দেশ জুড়েই ছিল কড়াকড়ি। সিসি ক্যামেরার পাশাপাশি বৈরী আবহাওয়ার জন্য প্রস্তুতি হিসেবে কেন্দ্রে রাখা হয় চার্জার লাইট ও মোমবাতি। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আমাদের শিক্ষা বোর্ডের 7টি টিম এবং বিভিন্ন সরকারি কলেজ থেকে 36টি টিম মাঠ পর্যায়ে কাজ করতেছে পরিদর্শনের জন্য। আশা করি আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হব। কেন্দ্র থেকে কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা অসঙ্গতির কোনো খবর পাইনি। আমরা আশা করছি শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য পরিবেশে আমাদের এইচএসসি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। সৃজনশীল এবং নৈবেক্তিক প্রশ্ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। রিটেন সাইড এমনিতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি, আর এমসিকিউটা একটু হার্ড হয়েছে মোটামুটি। এমনি এভারেজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। খারাপ হয় না কোশ্চেন, মানে মোটামুটি লেখার মতো বা যারা এভারেজ স্টুডেন্ট পড়ছে তারাও পাস করার মতো ভালোই কোশ্চেন আছে। আমার কাছে এমসিকিউটা একটু কঠিন মনে হয়েছে, হয়তো আরেকটু পড়লে আরেকটু ভালো দাগাইতে পারতাম। ওরা যেমন প্রশ্ন করছে, আমরা যেমন পারছি এতটুকু দিছি আলহামদুলিল্লাহ। বাকিটা হচ্ছে রেজাল্টে বোঝা যাবে, বাট আজকে একটা এমসিকিউটা হার্ড আসছে। যা পড়াশি তা কিছুই আসে নাই, প্রশ্ন অনেক হার্ড হয়েছে। দেশ জুড়ে 2,697টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেয়।
আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আপিল বিভাগের এই রায় শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাবে। এদিকে সচিবালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আপিল বিভাগের রায়ের ফলে ৩৬,০০০ শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন। ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পর শিক্ষক কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নিয়ে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। ২০১৯ সালে হাইকোর্ট জাতীয়করণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে রায় দিলেও ২০২২ সালে তা স্থগিত করেন আপিল বিভাগ। অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে ঐতিহাসিক রায় দিল আপিল বিভাগ। ফলে ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতির দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হলো। অ্যাটর্নি জেনারেল জানান, মামলা জটের কারণে এতদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২,০০০ প্রধান শিক্ষক পদে পদোন্নতি আটকে ছিল। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন, অর্থাৎ হাইকোর্টের যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। শিক্ষা সংক্রান্ত অন্য মামলাগুলোও দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সরকার নিয়োগ দিতে পারছিলেন না। পরে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন শিক্ষামন্ত্রী। জানান, আপিল বিভাগের রায়ের ফলে ৩৬,২৩৫ জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন। আরও আমাদের পদ শূন্য হয়েছে। এই পদ শূন্য হলো সহকারী শিক্ষক, অর্থাৎ আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশাল এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অপশক্তি বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও ঐক্যবদ্ধ রাষ্ট্র সমাজ নির্মাণ করতে চায় সরকার। এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে বরাবরই অনুপ্রেরণা যোগায় বিদ্রোহী কবির গান, কবিতা। নজরুল বর্ষের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, যাপিত জীবনের অনিবার্য অংশ নজরুলের সাথে নতুন প্রজন্মের যোগাযোগ আরও নিবিড় করতেই এই আয়োজন। কয়েক সপ্তাহ আগে ত্রিশালে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন 2026-27 হবে নজরুল বর্ষ। সেই ঘোষণার আলোকে শুরু হচ্ছে জাতীয় কবির অমর সৃষ্টি নিয়ে সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উপস্থাপনা, নাট্য উৎসব সহ নানা অনুষ্ঠান। প্রত্যেক জেলায় উপজেলায় অংশ নেবেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সকালে সচিবালয়ে নজরুল গবেষক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষ নিয়ে সবার মতামত জানতে চান। এত কিছু হয়তো কবে করা হবে জানি না, অন্তত কিছুখানি যদি করা হয়, যতখানি পরিকল্পনা হচ্ছে ততখানি যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমরা, তাহলেই সেটা সার্থক। পরে সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধে কবি নজরুলের কবিতা গান ছিল অনুপ্রেরণার উৎস। আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। আগামী প্রজন্মের কাছেও তিনি থাকবেন প্রাসঙ্গিক। সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ। শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। কবি নজরুলের সাহিত্যকর্ম চার দেয়ালে আবদ্ধ না রেখে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানান তিনি। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এ সময় দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। জানান, প্রাণীরাও থাকবে হিংস্রতা মুক্ত। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে,
যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে ডাক টিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য যেন স্বস্তির নাম টিসিবি। সাশ্রয়ী মূল্যে সেখান থেকে পণ্য নিয়ে থাকেন কার্ডধারী ক্রেতারা। তবে সাতক্ষীরায় টিসিবির মোড়কে নিম্নমানের তেল, সাবান সহ অন্যান্য পণ্য সরবরাহের অভিযোগ উঠেছে। বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন গত 27 জুন এখানে বিতরণ করা হয় টিসিবির চাল, ডাল, তেল, সাবান ও ডিটারজেন্ট। কার্ডধারী ক্রেতাদের অভিযোগ, বিতরণকৃত পণ্যগুলো সব নিম্নমানের। পাউডার যা আপনি ভেঙে দেখেন ওর ভিতরে কি রকম আটাগুলা, এগুলো পাউডার সাবান টাবান যা সব ডুপ্লিকেট, একটা ভালো না। আমাদের কাছ থেকে নেচ্ছে টাকা যে হিসেবে নেচ্ছে সেই হিসেবে মাল আমাদের বুঝ করে দিতেছে না। এই পণ্যটা মেরিল হিসাবে ব্যবহার করা হচ্ছে স্কোয়ারের পণ্য হিসাবে, কিন্তু এটা হলো স্কোয়ারের পণ্য না, এটা একটা ডুপ্লিকেট পণ্য। 2 নম্বর ভিমবার, এটা হচ্ছে 12 থেকে 15 টাকা দাম, অথচ এটার দাম ধরে দেওয়া হচ্ছে একটা ডুপ্লিকেট কোম্পানি, এটাও ভালো না। তারপরে এই যে সার্ফের অবস্থা দেখেন, এখানে যে পাউডার দেওয়া হয়েছে, পাউডারটা গুঁড়ো পাউডার, সুতরাং এটা ইয়ে না। আচ্ছা, সয়াবিন তেল, যেটা সয়াবিন তেলের দামে নেওয়া হচ্ছে, অথচ দেওয়া হচ্ছে পাম অয়েল, অথবা কোনো সময় দেওয়া হচ্ছে টুসির তেল, রাইস, কিন্তু এগুলো দেওয়ার কথা না। দেওয়ার কথা পণ্যগুলো ভালো। অতিরিক্ত 130 টাকার মাল চাপাই দেয়, 2 নম্বর মাল এ তো বাড়ি ফেলে দিতে হবে, এ তো কোনো কাজে আসবে? তো এটা আমরা নেবো কেন? পণ্যের গুণগত মান খারাপ বিধায় কার্ডধারী অনেকে ফিরে যান খালি হাতেই। এ সময় ক্রেতাদের তোপের মুখে পড়েন টিসিবি ডিলার। যদিও তার দাবি, কর্তৃপক্ষের সরবরাহকৃত মালামালই বিক্রি করা হচ্ছে। ডাউলে দেখা যাচ্ছে কালো কালো দাগ, আপনার সয়াবিন তেল দেওয়ার কথা, সেখানে সয়াবিন না পাম যাচ্ছে। এর আগে দেশে রাইস তেল, যা খেয়ে মানুষের অন্তত গরমের সময় ডায়রিয়াও হয়েছে। এই মালগুলো খারাপ বলে থাকি যাচ্ছে, ফ্রি মাসে মাল দেওয়ার কথা দিচ্ছে, কিন্তু মাল খারাপ বলে নিচ্ছে না, সেই মাল থেকে যাচ্ছে। আমি হাত পা বান্ধা কর্মচারী, আমার যা দেয় আমার, শুধু আমার না তো সারা বাংলাদেশ ব্যাপী এটা দিচ্ছে। কর্তৃপক্ষ বলছে যে সারা দেশেই, শুধু শিবপুর ইউনিয়ন নয়, সারা দেশেই টিসিবির এই একই মাল সরবরাহ করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসী বা টিসিবি কার্ডধারীদের দাবি যে নিম্নমানের মালপত্র সরবরাহ করা হচ্ছে, এই মালপত্র পরিবর্তন করতে হবে। এজন্য সরকারের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। নিম্নমানের টিসিবি পণ্যের অভিযোগ পৌঁছেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউনো। প্রত্যেকটা স্পেসিমেন সেটা নিয়ে আসছে এবং এই মালামালটি ডিস্ট্রিবিউট হয় নর্মালি আঞ্চলিক কার্যালয় থেকে। তো আমরা এর আগেও তেলের একটা কমপ্লেন পেয়েছিলাম, পাম অয়েল বা না কি রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা তাদের কাছে পাঠিয়েছি। এবারও আমরা বিভিন্ন জিনিস চেক করে তাদের কাছে পাঠিয়ে দিই। ভোক্তাদের অভিযোগ, জেলা জুড়েই টিসিবির মোড়কে বিক্রি করা হচ্ছে এ সকল পণ্য। ডিলারদের দাবি, সারা দেশেই এসব পণ্য বিক্রি হচ্ছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 5 জন। দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মন্থনা বাজার দুর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, পল্লী চিকিৎসক নির্মল চন্দ্র, তার পুত্র প্রশান্ত চন্দ্র ও নাতি বন্ধনকে নিয়ে মোটরসাইকেলে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। মন্থনা বাজারে পৌঁছালে জুট মিলের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নির্মল ও প্রশান্ত। আহত নাতি বন্ধনকে নেওয়া হয়েছে হাসপাতালে। এদিকে রাজবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় 1 জন। এছাড়া গোপালগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো 2 জনের। অনিয়মের মহোৎসব চলছে যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের এলজিইডির প্রায় 1 কোটি টাকার সড়ক নির্মাণ কাজে। অভিযোগ উঠেছে, সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটির ওপরেই পিচ ঢেলে করা হচ্ছে রাস্তার কার্পেটিং। এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠলেও কার্যকরী পদক্ষেপের ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না এলাকাবাসী। তবে কর্তৃপক্ষের দাবি, 100 মিটার কাজে ত্রুটি থাকায় পুনরায় কাজের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে বিটুমিন, রাস্তা নয় যেন কাগজের আস্তরণ। এমন চিত্র যশোর সদর উপজেলার সদ্য নির্মিত বাউলিয়া কুতুবপুর আঞ্চলিক সড়কের। 2025 সালের 29 মে এলজিইডির অর্থায়নে নালিয়া গ্রামের বাউলিয়া থেকে কুতুবপুর 800 মিটার রাস্তা কার্পেটিং এর কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় 82,51,000 টাকা। একদিন আগে শেষও হয়েছে সেই কাজ। অভিযোগ উঠেছে, নকশা অনুযায়ী রাস্তা টেকসইকরণে বালি ফিলিং, সাববেজ ও ইটের খোয়া দিয়ে কার্পেটিং করার কথা থাকলেও সঠিক নিয়ম না মেনে সরাসরি মাটির ওপরই দেয়া হয় পিচের ঢালাই। রোডের অবস্থা রোড হাত দিয়ে ধরলে উঠে চলে যাচ্ছে, পিচগুলো ধরে গুঁড়ো করলে আসলে গুঁড়ো হয়ে যাচ্ছে। যে জায়গায় খোয়া দেওয়ার কথা সেই জায়গায় বালি দিয়ে ভরাট করেছে। প্রতিবাদ করেছি, করার পরে কাজ বন্ধ ছিল। আবার মনে করেন ওইটারে যেসব জায়গায় সমস্যাগুলো ছিল আবার ওরা প্রাথমিক কিছু ঠিক করেছে। এদিকে রাস্তা সংস্কার কাজে অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েন যমুনা টেলিভিশনের সাংবাদিক। গ্রামবাসীকে জড়ো করে সংবাদ সংগ্রহে বাধা দেয় স্থানীয় কয়েক প্রভাবশালী। ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য এলজিইডি কর্মকর্তাদের। তবে সড়কের 100 মিটার অংশে ত্রুটির কথা স্বীকারও করলেন নির্বাহী প্রকৌশলী। আমরা তো রাস্তাকে আগে ডাব্লিউবিএম করে নিছি, ওইখানে কিছু না থাকলেও ডাব্লিউবিএম আছে। মাটির উপরে কি পিচ ঢালাই দেওয়া যায়? 100 মিটার সমস্যা সেটা ঠিক করেছে, সেটা তো হচ্ছে নিয়ে ধরা আমাদের 100 নিয়ে নিতে হবে, 100 কি আমরা কামানো অবস্থা না। রাষ্ট্রের সম্পদ যেন নষ্ট না হয় সে বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। না আছে পিচ, না আছে খোয়া বা পাথর, কোন রকমে হচ্ছে যে বেড, সেই বেড তৈরি না করে মাটির উপরে হচ্ছে পিচের একটা প্রস্তাব দিয়ে কাজ শেষ করার চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ব্যাপারটাই সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রূপম জয়ধারকে বারবার ফোন করা হলেও তাকে পাওয়াই যায়নি। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের মহাসড়কে কতগুলো স্লিপার বাসকে অনুমোদন দেওয়া হয়েছে বিআরটি এর কাছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন উচ্চ আদালত। এছাড়াও রাস্তায় কতটি স্লিপার বাস চলে এবং একই রেজিস্ট্রেশন নম্বরের অনুকূলে একাধিক যেসব বাস চলে তার বিরুদ্ধে হাইওয়ে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্লিপার বাস মালিক সমিতির অধীনে কতটি বাস চলাচল করে প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর সহ তালিকা দেওয়ার জন্য সমিতিকে আদেশ দিয়েছেন হাইকোর্ট। পদ্মা ব্রিজের রেল সংযোগ সেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জ সদরের আলীগঞ্জ এলাকায় পদ্মার রেল ব্রিজের ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে। এছাড়া মাটি অপসারণের ফলে রেল লাইন বা কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না, বরং প্রকল্পের নিরাপত্তা পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই এই কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। মাটি কাটা হয়েছে এবং মাটি কাটা হয়েছে প্রয়োজনেই মাটি কাটা হয়েছে। ভারী ইকুইপমেন্ট এবং মালামাল আনার জন্য অস্থায়ীভাবে এই ধরনের ভায়াডাক্ট যেখানেই করা হয় না কেন পৃথিবীর, সেখানে কিছু অস্থায়ী ভরাট কনস্ট্রাকশন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটা আবার অ্যাজ ইট ইজ জায়গায় নিয়ে যাওয়া হয়, সেগুলো অপসারণ করে পূর্বের জায়গায় নিয়ে যাওয়া। এটা চুক্তির অংশ, প্রকল্পের অংশ। ঢাকা ভাঙার রেলপথে বেড়েছে সিগন্যালের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সিগন্যাল কেবল ও যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ায় দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। রেলপথে বাড়তি নিরাপত্তা ও নিয়মিত পুলিশ টহলের দাবি জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। ঢাকা ভাঙ্গা রেলপথ প্রতিদিন দক্ষিণাঞ্চলের হাজারো যাত্রী নিরাপদে ও দ্রুত সময়ে যাতায়াত করে এই রুটে, কিন্তু সম্ভাবনাময় এই রেলপথে এখন বড় বাধা চোরচক্র।
সম্প্রতি রেলপথের বিভিন্ন এলাকায় সিগন্যালের যন্ত্রাংশ ও কেবল চুরির ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে। সবশেষ গত ১৯ জুন রাতে মাদারীপুর শিবচরের পদ্মা রেল স্টেশনের সিগন্যাল পয়েন্টের বেশ কয়েকটি ট্র্যাকপট খুলে নিয়ে যায় চোরচক্র। এর আগে ৯ জুন এবং ১৮ মার্চ একই স্টেশনের সিগন্যাল পয়েন্টের যন্ত্রাংশ চুরি হয়। গাড়ি ১ নম্বর লাইন ২ নম্বর লাইন এরকম লাইনে যায় তো, কিন্তু ওগুলো যাইতে পারতেছে না, মানে ওই মালগুলো চুরি হওয়ার কারণে। কে বা কারা আমাদের এই সিগন্যালের এই মালামাল নিয়ে চলে গেছে। আমাদের এই সিগন্যালের এই মালামালের কারণে আমাদের ট্রেন চালাতে অনেক সমস্যা হয়। আমাদের সিগন্যালের মালামাল চুরি হওয়ার কারণে ট্রেনের সময়সূচিও ব্যাহত হচ্ছে, যাত্রী ভোগান্তি বাড়ছে। সিগন্যাল ব্যবস্থা ব্যাহত হওয়ায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। রেল চলাচল স্বাভাবিক রাখতে কর্মকর্তারা ঝুঁকি নিয়ে রেল লাইনের পাশে দাঁড়িয়ে লুক স্টিকের মাধ্যমে পেপার লাইন ক্লিয়ার করার দায়িত্ব পালন করছেন। লুপ স্টিকের মাধ্যমে লাইন ক্লিয়ার দেওয়া লাগতেছে, যেটা খুব ঝুঁকিপূর্ণ এবং কঠিন কাজ। বেশ কয়েকটা সেতুর উপর থেকে আমাদের কিছু মালামাল নিয়ে গেছে, এখানে কোনো গাড়ি ক্রসিং হচ্ছে না। এই রুটে চুরি প্রতিদিন বাড়তে থাকায় দুশ্চিন্তা কাটছে না স্টেশন মাস্টারদেরও। লাগানো হচ্ছে, প্রতিনিয়ত খুলে নিয়ে যাচ্ছে। এটা শুধু আমাদের স্টেশন না, একবারে গ্যান্ডারিয়া থেকে শুরু করে আপ টু ভাঙা পর্যন্ত। ভাঙার পরেও যে নতুন লাইনের যে সিগন্যালিং ইকুইপমেন্ট আছে সেগুলোও চুরি হচ্ছে। উভয় দিকের ব্লক অচল থাকায় আমাদেরকে পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখা হচ্ছে। এভাবে পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখলে ট্রেনের স্বাভাবিক গতি বিলম্বিত হয়। দূরত্বের কারণে নিয়মিত টহল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশকে। চুরি ঠেকাতে তৎপরতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। আসলে তো অনেকই দূর, পদ্মা স্টেশন তখন সবগুলো দূর, যাইতে যাইতে চোরের তো তারপরে আমরা অনেক এলাকায় কয়েকটা চোর ধরা হয়েছে, ভিতরে কয়েকটা মামলা হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ এই রেলপথে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন যাত্রীরা। তাপস সরকার, যমুনা নিউজ। ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে ভাঙ্গা থানায় মামলা করেন নিহত সুমন শেখের বাবা মিলন শেখ। মামলায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করা হয়। স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাপুরিয়া সদরদি গ্রামের এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন। এরপর বিষয়টি মীমাংসাও হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবককে মারধর করে এবাদুল ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের মানুষ। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সুমন শেখের মৃত্যু হয়। নারায়ণগঞ্জে তোষকে মোড়ানো এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের জামতলা এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ পুরনো সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালের মর্গে। নিহত মোতালেব পেশায় একজন ব্যবসায়ী। পরিবার জানায়, গতকাল বের হয়ে আর বাসায় ফেরেনি মোতালেব। অনেক খোঁজাখুঁজির পর রাতে ফতুল্লা মডেল থানায় জিডি করে ভুক্তভোগী পরিবার। থানার উপপরিদর্শক জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হয় নির্যাতন শ্বাসরোধে হত্যা করা হয় মোতালেবকে। পরিচয় গোপন এবং মরদেহ গুমের উদ্দেশ্যে মরদেহ তোষকে মোড়ানো হয় বলেও ধারণা পুলিশের। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশের একাধিক টিম। এদিকে সকালে রাজবাড়ীর বিনোদপুরে ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের নাম পরিচয় এখনো জানা যায়নি। কে বা কারা বাজারের ব্যাগে নবজাতককে ফেলে গেছে সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানানো হয়েছে। নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে বেধড়ক মারধরে আহত মানসিক ভারসাম্যহীন এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আনোয়ার হোসেন। পরিবার জানায়, আনোয়ার মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত 24 জুন সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন স্বজনরা জানতে পারেন চোর সন্দেহে সদরের গোবরা এলাকায় গাছের সাথে বেঁধে রাতভর আনোয়ারকে মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় মামলা করেছে পরিবার। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরে পরীক্ষার হলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক এইচএসসি শিক্ষার্থী। এ সময় ওই কেন্দ্র পরিদর্শন করছিলেন জেলা প্রশাসক। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে ওই পরীক্ষার্থীর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেন ডিসি নুরুল করিম ভুইয়া। চিকিৎসা সহায়তা পেয়ে পরীক্ষা দিতে সক্ষম হন ওই শিক্ষার্থী। এই ঘটনা গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে।
জেলা প্রশাসকের এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। তারা বলেন, প্রশাসনের কর্মকর্তাদের এমন আন্তরিকতা শিক্ষার্থীদের মানসিকভাবে সাহস যোগাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বা জরুরি পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে সহায়তা দিতে সর্বদা প্রস্তুত প্রশাসন। স্যার নিজে গাড়ি ফাটায় ওষুধ এনে দিছে, আমি স্যারের প্রতিও কৃতজ্ঞ। আমার মেয়ের জন্য দোয়া চাই, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। শিক্ষার্থী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা ডাক্তারের ব্যবস্থা করেছি এবং তার যে ওষুধপত্র লাগে সেটিও আমি আমার নিজের গানম্যানকে পাঠিয়ে যাতে কম সময়ের ভিতর ওষুধ সে পেতে পারে এবং কম সময়ের ভিতর সে রিমিডি পেতে পারে সেজন্য সেটার ব্যবস্থা করেছি। এবং সিভিল সার্জন মহোদয়কে বলা আছে যদি কোনো কারণে ইমার্জেন্সি দরকার হয় সেজন্য তিনিও সচেষ্ট আছেন। ভোক্তা পর্যায়ে 12 কেজির বোতলজাত এলপিজির দাম কেজিতে 29 টাকা 75 পয়সা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে 12 কেজিতে কমেছে 357 টাকা। আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন দাম। বিকেলে এলপিজির মূল্য সমন্বয় ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আরও জানানো হয়, অটো গ্যাসের দাম প্রতি লিটার 86.93 টাকা থেকে কমিয়ে 70.40 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে 2 জুন 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটার প্রতি 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছিল। নোয়াখালীতে সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণে তীব্র সংকট তৈরি হয়েছে। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ পিল, ইনজেকশন ও কন্ডোম পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। কর্তৃপক্ষ বলছে, ক্রয় জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনের সময় জন্ম নিয়ন্ত্রণের উপকরণ না পেয়ে দুশ্চিন্তায় নোয়াখালীর বিভিন্ন এলাকার দম্পতিরা। বাজার ও সরকারি সরবরাহ দুই ক্ষেত্রেই সংকট দেখা দেয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের শঙ্কা। ওনারা তো আসেই না, স্বাস্থ্যকেন্দ্রে গেলেও আমরা সেগুলো ঠিকমতো পাই না। পরিবার পরিকল্পনার যে সেবাটা দেয়, এই বড়িটা দেয়, এটা আমাদের এলাকায় বর্তমানে মহিলারা চিনেও না। সরকারিভাবে মূলত 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে খাওয়ার বড়ি, ইনজেক্টেবল, কন্ডম, আইইউডি ও ইমপ্ল্যান্ট। এর বেশিরভাগই পান অসচ্ছল প্রান্তিক পর্যায়ের মানুষ। তবে বর্তমানে সরবরাহ বন্ধ থাকায় দেখা দিয়েছে বিড়ম্বনা। পিল, কন্ডম, ইনজেকশন, দীর্ঘমেয়াদী পদ্ধতি আমাদের কিছুই নাই। আমরা রোগীর চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না, আর ওদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হচ্ছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই থেকে কেন্দ্রীয়ভাবে ক্রয় বন্ধ থাকায় সংকট তীব্র হয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। লজিস্টিক্সের যে স্বল্পতা, যেটা ক্রাইসিস যেটা রয়েছে, এটাও আশা করি আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ কেনাকাটার প্রক্রিয়াটা অলরেডি চলমান রয়েছে। অগাস্ট মাসের মধ্যে আমরা আশা করি পিল, ইনজেক্টেবলস এবং কন্ডোমের ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো। গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ সরকারি সরবরাহের ওপর নির্ভরশীল। তাই দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসন না হলে পড়তে পারে বিরূপ প্রভাব, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।